আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যেই অধ্যায়ভিত্তিক সমাধানগুলো রয়েছে। অধ্যায়ভিত্তিক সমাধান বলতে আমরা কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে তোমাদের পাঠ্য বইয়ের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, যেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোও কিন্তু আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। তো যেহেতু এই প্রশ্নগুলো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে অন্তর্ভুক্ত রয়েছে, তো এই প্রশ্নগুলোও কিন্তু আমরা নিজেরাই তোমাদেরকে সলভ করে দিব। তো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। দেখো, পাঠ্য বইয়ের বহু নির্বাচনী এবং সৃজনশীলগুলো আমাদের জন্য জানা দরকার, তার কারণ এই জায়গা থেকে আমরা হুবহু অনেক ভালো একটা নাম্বার কমন পেতে পারি এবং কমন প্রতি বছর আসেও কিন্তু এইখান থেকে, তাই না? তাহলে আমরা একটু শুরু করছি আমাদের পাঠ্য বইয়ের এমসিকিউগুলোর দিকে। যদি আমরা একটু তাকাই, দেখো সবার প্রথম এমসিকিউতে চলে যাব, একটু বড় করে দেই। ওকে, দেখো সবার প্রথম এমসিকিউতে কি বলা আছে ভাইয়া? বলেছে কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝায় না। দেখো, প্রশ্ন পড়ার সময় উত্তেজিত হওয়া যাবে না। হ্যাঁ, প্রশ্নটা কি করতে হবে? সম্পূর্ণটা পড়তে হবে। কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝায় না, অর্থাৎ কোনটা ব্যবসায়ের জন্য লেনদেন না। দেখো, যদি কোনো একটা ঘটনা সেটাকে যদি আমি লেনদেন বলতে চাই, তাহলে ওই ঘটনাকে কমপক্ষে দুইটা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত? দুইটা শর্ত পূরণ করতে হয়। শর্ত দুইটা কি কি ভাইয়া? শর্ত নাম্বার 1, ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হতে হবে। কি ঘটনা ভাইয়া? আর্থিক ঘটনা হইতে হবে, তাই না? আচ্ছা, ওই আর্থিক ঘটনাটা অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করবে। যদি কোনো একটা ঘটনা এই দুইটা শর্ত পূরণ করতে পারে, তাহলে তাকে আমরা কি বলবো? লেনদেন বলবো, তাই না? তাহলে আমরা একটু যদি খেয়াল করে দেখি, জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় 2000 টাকা। এই যে আমি কোনো একটা ব্যক্তির নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করলাম, এই পণ্যদ্রব্য ক্রয় করার ফলে আমি যেমন পণ্যদ্রব্য পাইছি, তিনি আমার কাছ থেকে ভবিষ্যতে নগদ অর্থ পাবেন। তার মানে এইখানে অর্থের অঙ্কের আদান প্রদান না ঘটলেও এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, এবং আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করার কারণে এই 1 তারিখের ঘটনাটা আমার জন্য একটা লেনদেন। আমার কাছে চাইছে কি? লেনদেন না এমন ঘটনার পরিমাণ। ওকে, পলাশের নিকট 6000 টাকার পণ্য বিক্রি করছি কোন একজন ব্যক্তির কাছ থেকে, তার কাছ থেকে আমি নগদ অর্থ পাইছি, সে আমার কাছ থেকে পণ্যদ্রব্য নিয়ে গেছে। দুইটা পক্ষ আছে, অর্থের অঙ্কের পরিবর্তন ঘটছে, অর্থের অঙ্কের লেনদেনও কিন্তু ঘটছে, তাই না? তাহলে এটাও কি আমার জন্য একটা লেনদেন। ভালো কথা। এরপরেটা আমরা দেখব, তানিয়ার নিকট 2000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। কি বলছে? তানিয়ার নিকট 2000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ভাইয়া, ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার। এই ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার দেয়া, তাই না? তাহলে আমি পণ্য ক্রয়ের জন্য অর্ডার দিছি। আমি কি এখনো পণ্য ক্রয় করছি? আমি এখনো পণ্য পাইছি বা পণ্য কাউরে দিছি, টাকা পয়সা আদান প্রদান ঘটছে? দেখো, এখানে জাস্ট একটা ঘটনা ঘটছে। আমি তানিয়ারে বলছি যে ভাই, আমি তোমার কাছ থেকে 2000 টাকার পণ্য কিনতে চাই। জাস্ট এতটুকু ঘটনা ঘটছে। এছাড়া এখানে অর্থের অঙ্কের পরিবর্তন ঘটে নাই। এইটাকে আমি চাইলে অর্থের অঙ্কের ক্যালকুলেশনও ওই অর্থে করতে পারি না। তার মানে এইটা কিন্তু আমার লেনদেনের যে কন্ডিশন, ওই কন্ডিশনটা কিন্তু ও ফুলফিল করতে পারতেছে না, তাই না? তাহলে এইটা আমার জন্য কি না? এইটা আমার জন্য লেনদেন নয়। এটা কি? এটা আমার জন্য লেনদেন নয়, তাই না? পলাশ 25,2500 টাকার পণ্য ফেরত দিল, এটাও কি আমার জন্য একটা লেনদেন? ওকে, তাহলে আমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের 4টা অপশনই আলোচনা করা প্রয়োজন। আমরা ইজি অ্যাকাউন্টিং বইতে বহু নির্বাচনী যে সেকশনটা আছে, ওইখানে আমরা সবগুলোতে 4টা অপশনই আলোচনা করেছি। তার প্রধান কারণ হচ্ছে, প্রশ্ন সবসময় এইটাই থাকবে এমন কোনো কথা নেই, অপশন সবসময় এটা থাকবে এটাও কোনো কথা নেই। আমাদের মূল জিনিসটা, মূল বিষয়বস্তুটা আমাদের জানা দরকার, তাই না? তাহলে একের উত্তর কি? একের উত্তর হচ্ছে গ। একের উত্তর কি? একের উত্তর হচ্ছে গ।
2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলছে লেনদেন সংক্রান্ত ঘটনা এটা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে, কখনোই দৃশ্যমান নয় এই কথাটা ভুল। আমাদের লেনদেনের অনেক উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে আমার লেনদেনগুলো দৃশ্যমানও হইতে পারে আবার অদৃশ্যমানও হইতে পারে। লেনদেনগুলো কি হইতে পারে? দৃশ্যমানও হইতে পারে আবার লেনদেনগুলো অদৃশ্যমানও হইতে পারে, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 3। 3 নাম্বার প্রশ্ন আমাকে কি বলেছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 3-এ বলেছে ডেবিট নোট ব্যবহৃত হয়। ডেবিট নোট কখন ব্যবহৃত হয়? ভাইয়া ডেবিট নোট ব্যবহৃত, দেখো আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল আছে। লেনদেনের প্রামাণ্য দলিল কয়টা? 6টা। কয়টা? লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে 6টা। 6টা দলিল কি কি ভাইয়া? এই 6টা দলিল 1 নাম্বারটা হচ্ছে চালান, চালান। এরপরে হচ্ছে কি আমার জন্য ক্যাশ মেমো, ক্যাশ মেমো। এরপর এটা হচ্ছে কি আমার জন্য ডেবিট নোট, ডেবিট নোট। এরপরে হচ্ছে কি আমার জন্য ক্রেডিট নোট। এরপরে হচ্ছে কি আমার জন্য ডেবিট ভাউচার। এরপরে হচ্ছে আমার জন্য ক্রেডিট ভাউচার। এই যে যেই ছকগুলো, এই 6টা ছক, এই 6টা ছক থেকে সিকিউ এমসিকিউ মিলে অলমোস্ট আমরা 10 নম্বরের প্রশ্ন পাবো। জাস্ট এই 6টা ছক থেকে, এই 6টা ছক থেকে সিকিউ প্রশ্ন মানে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন, এই দুটা মিলে আমরা অলমোস্ট 10 নম্বরের মতো হুবহু কমন পাবো। দেখো ডেবিট নোট আমরা আসলে কখন ব্যবহার করি, তাই না? আমি সবগুলো নোট একটু তোমাদেরকে হালকা পাতলা একটু ধারণা দিয়ে দেই। এই সবগুলো নোট একটু তোমাদেরকে হালকা পাতলা একটু ধারণা দিয়ে দিই। কি বলা আছে দেখো, চালান। চালানটা আমরা যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি তখন ব্যবহার করা হয়। চালানটা তৈরি করে হচ্ছে বিক্রেতা। চালানটা তৈরি করে কে? বিক্রেতা। এতটুকু মনে রাখো। ক্যাশ মেমো যখন আমার ক্রয় বিক্রয়টা নগদ টাকায় হয়, নগদ টাকায় হয়, তখন আমরা কি করি? ক্যাশ মেমো প্রস্তুত করি। ক্যাশ মেমো প্রস্তুত করা হয় 3 প্রস্তে, অর্থাৎ ক্যাশ মেমোর 3টা কপি তৈরি করা হয়। কয়টা কপি? 3টা কপি। ডেবিট নোট আমরা ব্যবহার করি যখন ক্রয়কৃত পণ্য ফেরত দেই, অর্থাৎ ক্রয় ফেরত আসে তখন। যখন ক্রেডিট নোট যখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমি যখন বিক্রয় ফেরত করি, তাই না? বিক্রয় ফেরত করি। ডেবিট ভাউচার আমরা ব্যবহার করি ব্যয়ের সাপেক্ষে, ক্রেডিট ভাউচার আমরা ব্যবহার করি আয়ের সাপেক্ষে, তাই না? তাহলে ডেবিট নোট ব্যবহৃত হয় কখন? খেয়াল করো, আমি আমার প্রতিষ্ঠানে ডেবিট নোট কখন ব্যবহার করব? যখন আমি পণ্য ক্রয় করছিলাম, অবশ্যই সেটা ধারে, ওই ধারে ক্রয়কৃত পণ্যটা আমার পছন্দ হয় নাই, আমার নমুনা মাফিক হয় নাই, আমার চাহিদা অনুযায়ী হয় নাই, তখন আমি এই পণ্যটা ফেরত দিয়ে দিতে চাই। কি করতে চাই? ফেরত দিয়ে দিতে চাই। তখন আমি কি করব? এখানে ডেবিট নোটটা ব্যবহার করব। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ধারে পণ্য ক্রয়কৃত, ধারে, এই উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে আমরা কি করি? ডেবিট নোটটা ব্যবহার করি, তাই না? ওকে, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। এ বলছে এ সমান সমান এল প্লাস ও ই সমীকরণটি ও ই কি উপাদান নির্দেশ করে? ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। ও ই মানে কি? ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ। এটা তোমরা সবাই পারবা। এরপর আমি আরেকটু ব্যাখ্যা করে দিই। দেখো আমার সমীকরণটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? এই মালিকানা সত্ত্ব। বোঝা গেছে কথাটা? তাহলে উত্তর কি? 4-এর উত্তর হচ্ছে খ। চলে যাব 5, 6 এবং 7 নাম্বার প্রশ্ন। 5, 6 এবং 7 নাম্বার জন্য ছোট্ট একটা উদ্দীপক আমাদের পড়তে হবে। বলা আছে মনি ট্রেডার্স 1 জানুয়ারি 2010 তারিখে 1 জানুয়ারি 2010 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। বিক্রয়কৃত 10,000 টাকার মধ্যে, আচ্ছা আরেকবার একটু দেখি, আচ্ছা বিক্রয়কৃত 10,000 টাকার পণ্যের মধ্যে 3,000 টাকার পণ্য ফেরত এসেছে। তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে অনুদান দিলেন 2,000 টাকা। ওকে, আমাকে কি বলছে 5 নম্বর প্রশ্নে? বলেছে 50,000 টাকা দিয়ে ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণে কোন উপাদানে প্রভাব পড়বে? ভাইয়া 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে মালিক 50,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করছিল। 2017 সালের 1 জানুয়ারি তারিখে মালিক 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করছিল।
তাহলে মালিক ব্যবসায় শুরু করছিল, এই ক্ষেত্রে দুইটা পক্ষ আমরা কি বের করতে পারি? মালিক নগদ টাকা দিয়ে ব্যবসায় শুরু করছিল, তার মানে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছিল, তাই না? আচ্ছা, নগদ টাকা একটা সম্পদ, যদি নগদ টাকার পরিমাণ বাড়ে সেটাকে আমরা কি করে দেই? সেটাকে আমরা ডেবিট করে দিই, তাই না? ওকে, ভালো কথা, ডেবিট। এরপরে মালিক কি দিছে? মালিক হচ্ছে মূলধন দিছে। ভাইয়া মালিক মূলধন দেওয়ার ফলে ব্যবসায়ে মালিকের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে কত টাকা হবে ভাইয়া? আচ্ছা, বৃদ্ধি পাইলে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, আমরা এখানে লিখলাম ক্রেডিট। টাকার কথাটা লিখলাম না, যেহেতু আমাদের টাকার এখানে দরকার নেই এই জন্য। তাইলে এখানে দেখো দুইটা পক্ষকে প্রভাবিত করা হচ্ছে। এই কয়টা পক্ষকে ভাইয়া? দুইটা পক্ষকে প্রভাবিত করা হচ্ছে। দুইটা পক্ষ কি কি? নগদ একটা সম্পদ, এইখানে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। মূলধনের ফলে আমার মালিকানা সত্ত্ব মালিকানা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখানে ঘটনা কি ঘটলো ভাইয়া? ঘটনা ঘটছে হচ্ছে এটা প্রভাবিত করছে আমার প্রতিষ্ঠানের সম্পদ ও মালিকানা সত্ত্বে। কাকে কাকে প্রভাবিত করছে? আমার প্রতিষ্ঠানের সম্পত্তি এবং মালিকানা সত্ত্বকে প্রভাবিত করছে। চলে যাব প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নে বলেছে 3000 টাকার লেনদেনটির জন্য মনি ট্রেডার্সে যে নোটটি প্রস্তুত করলো। আচ্ছা, 3000 টাকার কি লেনদেন ছিল দেখি তো ভাইয়া? 3000 টাকার লেনদেন কি ছিল? আচ্ছা, বিক্রয়কৃত 10,000 টাকার পণ্যের মধ্যে 3000 টাকার পণ্য ফেরত এসেছে, তার মানে বিক্রয় ফেরত হয়েছে। তার মানে কি হয়েছে? বিক্রয় ফেরত হয়েছে। ভাইয়া আমি পণ্য ক্রয় করে যদি ফেরত দেই তাহলে সেটার জন্য আমি তৈরি করব কোন নোট? ডেবিট নোট। কিন্তু আমি বিক্রি করছিলাম, ওই বিক্রিকৃত পণ্যটা আমার কাছে ফেরত আসছে, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের জন্য তৈরি করা হয় কোন নোট? ক্রেডিট নোট তৈরি করা হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। এবার বলছে স্কুলে কি? স্কুলে 2000 টাকার অনুদান দেওয়ার পরিবর্তে দেওয়ায় পরিবর্তন হবে। স্কুলের অনুদান দিছে, বলে দিছে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে একটি স্কুলে অনুদান দিলেন। টাকা দিছে কোন জায়গা থেকে? মালিকের ব্যক্তিগত জায়গা থেকে। কোন জায়গা থেকে? মালিকের ব্যক্তিগত জায়গা থেকে। তাহলে এটা কি হবে? এটা ব্যবসায়ে কোনো প্রভাব পড়বে না। মালিক যদি তার ব্যক্তিগত জায়গা থেকে টাকা দেয় তাহলে মালিকের আর্থিক অবস্থার পরিবর্তন হইতে পারে, বাট ব্যবসায়ের ক্ষেত্রে তো এটা কোনো প্রভাব ফেলতেছে না। তার কারণ ব্যবসায়িক সত্তার নীতি অনুযায়ী মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটা আলাদা আলাদা দুইটা পক্ষ। দুইটা পক্ষের কোনোটার সাথেই আমাদের কোনো সম্পর্ক কিন্তু নাই, তাই না? ওকে, এরপরে 7 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 8। ওকে, দেখি। আচ্ছা, 8 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? 8 নম্বর প্রশ্ন বলেছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন লেনদেনটির ফলে। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে নগদ, মানে আমার বলতে আমার না, মানে এখানে ব্যক্তি বলতে মালিককে বোঝায়। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে, তাই না? তাহলে নগদ টাকা উত্তোলন করছে, তার মানে মালিক যদি ব্যবসায় থেকে কিছু নিয়ে যায় ওইটা আমার জন্য নিঃসন্দেহে উত্তোলন হিসাব। তাহলে যাক আমি লিখবো উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, ভালো কথা। আচ্ছা, মালিক কি করছে ভাইয়া? এই মালিক কি করছে দেখো তো? মালিক নগদ টাকা নিয়ে গেছে, তাহলে নগদান হিসাব। মালিক কোন টাকা নিয়ে গেছে? মালিক নগদ টাকা নিয়ে গেছে, এই জন্য নগদান হিসাব, ভালো কথা। উত্তোলনের ফলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, কারণ ব্যয় ও উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। আবার সম্পত্তি একটা নগদান একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ ক্রেডিট মানে সম্পত্তি কমে গেছে, অথবা মালিক যেহেতু নগদ টাকা ব্যবসায় থেকে নিয়ে গেছে এর ফলে আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে। কথাকে বুঝাইতে পারছি? তাহলে এটা প্রভাবিত করে, একবার আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে, একবার আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে 2 আর 3 হচ্ছে উত্তর। 2 আর 3 কই? 2 আর 3 হচ্ছে গ নাম্বারটা। তাহলে উত্তর কি এখানে? উত্তর হচ্ছে গ। 8 এর উত্তর কি? 8 এর উত্তর হচ্ছে 2 ও 3 না, 1 ও 3। সরি দেখো আমি কিন্তু দাগাইছি 1 ও 3 এখানে। এই উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোনটা? খ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপরে আমরা চলে যেতে পারি, বলা আছে কোনটি ভুল? লেনদেনের দ্বারা সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এই কথাটা ভুল, মানে এখন তো আমার ভুলটাই দাগাইতে হবে। এই কথাটা ভুল। সম্পদ বৃদ্ধি পেলে দায় হ্রাস পাবে, এই কথাটাও ভুল। একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে, এই কথাটা সত্য। তাহলে আমাকে জানতে চাইছে কোনটা ভুল। এইটাও ভুল, এইটাও ভুল। তাহলে 1 ও 2 কোথায় উত্তর? ক
ক নাম্বারটা উত্তর। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে ভাই এটা ভুল কেন, তাই না? এটা ভুল কেন? আচ্ছা, আমার সমীকরণটা কি ছিল ভাইয়া? সমীকরণটা ছিল হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? এটা হচ্ছে আমার হিসাব সমীকরণটা। এটা কি আমার হিসাব সমীকরণটা, তাই না? মনে রাখবা এই সমান সমান চিহ্ন মানে দুই পাশের সমতাকে বোঝায়। এই সমান সমান মানে বোঝায় যে এই দুই পাশে যা কিছু ঘটবে সমান ঘটবে। অর্থাৎ যদি সম্পত্তি কোনো কারণে বাড়ে তাহলে দায় বাড়বে, নয়তো বা মালিকানা সত্ত্ব বাড়বে। সম্পদ যদি কোনো কারণে কমে তাহলে দায় কমবে অথবা মালিকানা সত্ত্ব কমবে। আমাকে কি বলছে প্রথমটা? একটি সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এটা সম্ভব না। দেখো, সমান সমানের দুই পাশে দুইটা উপাদান, এরা সর্বদাই একই প্রভাব ফেলে। সমান সমানের দুই পাশের দুইটা উপাদান যদি বাড়ে, দুইটাই বাড়বে। মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে এইখানে এই দুইটা কথা কনসেপচুয়ালি আসলে ভুল দেওয়া আছে, এই কারণে এই দুইটাই হচ্ছে আমাদের জন্য উত্তর। ওকে, এবার বলছে নিচের কোনটি সঠিক? আমরা সবাই জানি আমাদের একটা সমীকরণ ছিল এ সমান সমান এল প্লাস ও ই। এইটাকে আমরা জানতাম, এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন। এন্ড এইটা তো আমাদের কোনো জায়গাতেই দেওয়া নাই, তার মানে কি উত্তর ভুল, প্রশ্ন ভুল। ব্যাপারটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা প্রায় সময় আসে। আমরা এই সমীকরণটাকেই বেশ কয়েকটা রূপে লিখতে পারি। কিভাবে লিখতে পারি ভাইয়া? দেখো, আমি যদি চাই এই এটা এখানে আছে, এখানেই থাকবে, এলটা সমান সমানের ডান পাশে আছে, বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস সমান সমান ও ই লিখতে পারি না? এটা এইভাবে লেখা যায়, মানে এটাকে এইভাবে লেখা যায় ও ই সমান সমান এ মাইনাস এল, এইভাবে চাইলে লেখা যায়। আবার আমি চাইলে এইভাবে লিখতে পারি এ মাইনাস ও ই সমান সমান এল, অথবা এল সমান সমান এ মাইনাস ও ই। সবগুলোই কিন্তু বীজগাণিতিক নিয়মে সঠিক, সবগুলোই বীজগাণিতিক নিয়মে সঠিক। তাহলে এই সবগুলোই আমাদের জন্য সঠিক উত্তর, সঠিক উত্তর। এখন তোমার দায়িত্ব হচ্ছে অপশনে খোঁজা কোনটা মিলে। আমাদের এই পাঁচটার মধ্যে কোনটা মিলে ওইটা তুমি অপশনে খুঁজে বের করো, যেটা পাবো ওইটাই উত্তর। মিলে যায় কোনটা ভাইয়া? মিলে যায় হচ্ছে খ নাম্বারটা। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে খ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে খ। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু আলোচনা করছিলাম আমাদের দ্বিতীয় অধ্যায় পাঠ্য বইয়ের যেই অনুশীলনীর যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, সের মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করলাম। ইনশাল্লাহ এইভাবে আমরা দ্বিতীয় অধ্যায়ের সবগুলো সৃজনশীল আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের পাঠ্য বই দেখো, ইজি অ্যাকাউন্টিং বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটা তোমার টেক্সট বুক, এটা তোমার গাইড বুক, এটা তোমার টেস্ট পেপার, এটা তোমার সাপ্লিমেন্ট, এটা তোমার সাজেশন বুক, অর্থাৎ এটা অল ইন ওয়ান। এটা তোমার হোম টিউটর। মানে তুমি কি চাও, তুমি হিসাব বিজ্ঞানের জন্য তোমার কি লাগবে, কি লাগবে তোমার? তুমি শুধু মুখ ফুটে বলো যে ভাই আমার এই জিনিসটা দরকার হিসাব বিজ্ঞানে ভালো করার জন্য। তুমি যা চাও সবকিছু বইয়ের মধ্যে অলরেডি দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে বইটা সংগ্রহ করা, বইয়ের প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে পড়া, মনোযোগ দিয়ে রাখা। ইনশাল্লাহ তুমি হিসাব বিজ্ঞান অনেক ভালো একটা ফলাফল করতে পারবা। তাহলে ভাই তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।